বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদের লেখা ভ্রমণ কাহিনী 'রাবণের দেশে আমি এবং আমরা'। আজ দ্বিতীয় পর্ব। স্বামী-স্ত্রী বসবে পাশাপাশি, এটাই নিয়ম। আমি বললাম, প্রবাসে নিয়ম নাস্তি, এর অর্থ বিদেশে কোনো নিয়ম নেই। নাজমা ভাবি বললেন, আপনারা তো স্বামী-স্ত্রী ঠিকই পাশাপাশি বসেছেন। আমি বললাম, আমাদের দুজনের মাঝখানে ডাবল হাইফোনের মতো দুই পুত্র। নাজমা ভাবি মুখ ভোঁতা করে পরিস্থিতি মেনে নিলেন। আমাদের টিম লিডার শাওনের নির্দেশে গাড়ি চলতে শুরু করলো। আমরা যাচ্ছি ডাম্বুলা। সেখানে কোন হোটেলে উঠবো, দর্শনীয় কি দেখবো, কিছুই জানি না। টিম লিডার জানেন এটাই যথেষ্ট। শাওন বলল, ডাম্বুলা যেতে আমাদের লাগবে 2.5 ঘন্টা। আমরা উঠব পৃথিবীর সবচেয়ে সুন্দর হোটেলগুলির একটিতে। হোটেলটা ডিজাইন করেছেন পৃথিবীর সেরা আর্কিটেক্ট একজন। তার নাম জেফ্রি বাওয়া। হোটেলের নাম হেরিটেল কান্ডালামা। প্রায় বছরই এটি সেরা পরিবেশ বান্ধব হোটেল হিসেবে ইউনেস্কো পুরস্কার পায়। কি মনে করে আমি দিয়েগোকে জিজ্ঞেস করলাম, ডাম্বুলে যেতে আমাদের কতক্ষণ লাগবে? সে বলল 7 থেকে 8 ঘন্টা। আমি টিম লিডারের দিকে তাকালাম। টিম লিডার বললেন, আমি সব তথ্য পেয়েছি ইন্টারনেটে। এখনই তোমাকে দেখাচ্ছি। সে তার আইফোন নিয়ে টিপাটিপি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তার মুখ পাংশ সুবর্ণ হয়ে গেল। সে জানালো তার আইফোনে আর কাজ করছে না। আমি দিয়াগুকে বললাম, আমর আমরা দীর্ঘ ভ্রমণে রওনা হয়েছি। ধরো কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে গেল, তখন আমরা কি করব? দিয়াগু বলল, আমি কোম্পানিকে টেলিফোন করে দিলে অন্য গাড়ি চলে আসবে। তবে ছোট্ট সমস্যা হয়েছে। কি সমস্যা? হাত থেকে পড়ে আমার মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে। আমি বললাম, চমৎকার। ধরা যাক কয়েকটা ইঁদুর এবার। দিয়াগু বলল, কি বললে বুঝলাম না। আমি বাংলা ভাষায় আনন্দ প্রকাশ করলাম। ততক্ষণে আনন্দের বদলে আতঙ্ক আমাকে গ্রাস করেছে। কিছুক্ষণের মধ্যেই সবার ক্ষুধা পাবে। সঙ্গে শ্রীলঙ্কার কোনো টাকা নেই। এয়ারপোর্টে ডলার ভাঙানো হয়নি, কারণ টিম লিডারের নির্দেশ পাওয়া যায়নি। আমি দিয়াগোকে বললাম, পথে আমাদের কিছু খেতে হবে। এমন কোনো রেস্টুরেন্ট কি পাওয়া যাবে যেখানে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়? আমার সঙ্গে ক্রেডিট কার্ড আছে, ডলার নেই। দিয়েগো বলল, সম্ভাবনা ক্ষীণ, তবে চেষ্টা করে দেখব। প্রতি আধা ঘন্টা পর পর দিয়েগো একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাচ্ছে, খোঁজ নেওয়ার জন্য ছুটে যাচ্ছে এবং মুখ শুকনো করে ফিরে আসছে। আমি প্রমোদ শুনলাম। অন্ধকার রাস্তা, স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই, রাস্তাও ভালো না। বাংলাদেশের মফস্বল শহরের রাস্তার মতো খানাখন্দে ভরা। আমরা ঝাঁকুনি খেতে খেতে এগুচ্ছি। ঝাঁকুনির পার্শ্ব প্রতিক্রিয়া ভালো। নিহিত ঘুমাচ্ছে। শিশুরা বিচিত্র কারণে ঝাঁকুনি পছন্দ করে। সেহরি বলল, আমার ডায়াবেটিস, কিছু না খেলে তো মারা যাব। আমি বললাম, নিনিতের দুধ আছে, ফিডারে করে বানিয়ে দেই, খাও। সেহরি হতাশ চোখে আমার দিকে তাকিয়ে মৌনভাব ধরল। নাজমা ভাবি বললেন, হুমায়ুন ভাই তো ভুল কিছু বলেন নাই। তিনি রুগী, তুমি রুগী মানুষ, তোমার খাওয়া দরকার। দুধ তোমার জন্য উপকারী। বাচ্চাদের দুধে ফ্যাট কম থাকে। সেহরি ক্ষিপ্ত গলায় বললেন, ফিডারে করে দুধ খাবো? নাজমা ভাবি বললেন, তোমার জন্য 1 গ্লাস। এখন গেলাস পাবো কই? হুমায়ুন ভাই জ্ঞানী মানুষ, তিনি না ভেবে চিন্তে কিছু করেন না। সেহরি বলল, চুপ করো তো। নাজমা ভাবি বললেন, চুপ করব কেন? চুপ করার কি আছে? আগে তো জীবন রক্ষা করবে, তারপর অন্য কিছু। তোমাকে ফিডারে দুধ খেতে হবে। আমরাই তো। কেউ তো আর ঘটনা দেখছে না। প্রিয় পাঠক, সেহরি ফিডারের দুধ খেয়েছে কি খায়নি তা পরিষ্কার করছি না। সব তথ্য প্রকাশ করতে নেই। তবে আমাদের রবীন্দ্রনাথ বলে গেছেন, গোপন কথাটি রবে না গোপনে। গভীর রাতে আমরা জেফ্রি বাওয়ার ডিজাইন করা হোটেলে ঢুকতে শুরু করলাম। মনে হলো সুড়ঙ্গের ভেতর দিয়ে যাচ্ছি। একসময় গাড়ি থামলো। পাথরের প্রকাণ্ড পাহাড়ের ফাঁকে ফাঁকে হোটেল। কেমন যেন ভৌতিক দেখাচ্ছে। 5 স্টার হোটেলের লবি হয় আলো ঝলমলো। দেখা মাত্র চোখ বাঁধিয়ে যায়। এখন লবি বলে কিছু নেই।
টেবিলের কোণে দুটি লুঙ্গি পরা মেয়ে বসে আছে, তাদের সামনে টিম টিম করে আলো জ্বলছে। আধা আলো এবং অন্ধকার সব মিলিয়ে অতি রহস্যময় পরিবেশ। নাজমা ভাবি কাঁদো কাঁদো গলায় বললেন, ওমান ভাই, এটা কোন জঙ্গলে এনে আপনি তুললেন? তার কথা শেষ হওয়ার আগেই ফল পড়ার মতো গাছ থেকে দুটো বাদর পড়ল। নাজমা ভাবি চেঁচিয়ে উঠলেন, এগুলা কি? পুত্র নিষাদ বললেন, এগুলির নাম মাংকি। মাংকি দুটা নিষাদের সামনে এসে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে নিষাদের হাতের চকলেটের প্যাকেট কেড়ে নিয়ে গাছে উঠে পড়ল। ভয় হোক কিংবা প্রেমবশত হোক, নাজমা ভাবি সেহরিকে জড়িয়ে ধরে আছেন। দৃশ্যটা দেখতে ভালো লাগছে। অতি দ্রুত আমরা রুমের চাবি পেয়ে গেলাম। রিসিপশনিস্ট মেয়েটি বলল, তোমাদের রুমের একদিকটা পুরোটাই কাচের, স্লাইডিং ডোর। রাতে রাতে ঘুমাবার আগে অবশ্যই স্লাইডিং ডোর লক করবে, নয়তো বাদর ঘরে ঢুকে জিনিসপত্র নিয়ে যাবে। নাজমা ভাবি হেঁচকি তোলার মতো শব্দ করে বললেন, হুমান ভাই, আপনি কোথায় এনে তুলছেন? রাতে বান্দর ঢুকে আমাকে তো খেয়ে ফেলবে। সেহরি ঠোঁটের ফাঁকে হাসি ক্ষীণ। বাদর তার স্ত্রীকে খেয়ে ফেলছে, এই দৃশ্য কল্পনায় দেখে তার হয়তো ভালো লাগছে। ক্লান্ত পরিশ্রাম বিধ্বস্ত অবস্থায় রুমে ঢুকলাম। শাওন বলল, হোটেল পছন্দ হয়েছে? আমি বললাম, ভোর হোক তারপর বলবো। রুমের সামনের বিশাল বারান্দায় 7-8টা বাদর এসে বসে আছে। গভীর আগ্রহে তারা নতুন অতিথিদের দেখছে। একটিকে দেখলাম দুপায়ে ভর দিয়ে মানুষের মতো দাঁড়িয়ে আছে। নিশাত তার দিকে আঙ্গুল উঠিয়ে বলল, ডোন্ট টাচ মি। সে কিছুদিন হলো স্কুলে যাচ্ছে, তার ইংরেজিতে স্কুল থেকে শেখা। পাশের রুমের সেহরি এবং নাজমা ভাবির কঠিন গলা শোনা যাচ্ছে। সেহরি গলা পাওয়া যাচ্ছে না। ঝগড়া হচ্ছে একতরফা। আজ আমাদের বিবাহ বার্ষিকীর রাত। রাতটাকে স্মরণীয় করে রাখার জন্য কিছু একটা করা দরকার। আমি শাওনের দিকে তাকিয়ে বললাম, একটা গান করো তো। শাওন বলল, এই অবস্থায়? আমি বললাম, হ্যাঁ। নিশাত বলল, মা গান করবে না, আমি করব। বলে সে গান ধরল। আজকের আকাশের অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জ্যোৎস্নাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। শাফিন আহমেদের গাওয়া এই গানটি নিশাত পুরোটাই গাইতে পারে। নিশাত গান করছে, তার মায়ের চোখে ছলছল করছে। আহারে কি সুন্দর দৃশ্য। ভোর হয়েছে, আমি চায়ের কাপ হাতে বারান্দায় এসে বসে আছি। আমার সামনে বিশাল কান্ডামা লেক। আকাশ ঘন নীল। সেই নীল গায়ে মেঘ কান্ডা আল্লাম্মা হৃদ হয়েছে নীল। কি আনন্দময় অদৃশ্য দৃশ্য। আমি মনে মনে বললাম, আজ আমি কোথাও যাব না। মধ্যবিত্তের বিদেশ ভ্রমণ হলো চড়কবাজি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি, দর্শনীয় যা আছে সব দেখে ফেলতে হবে, কোনো কিছুই যেন বাদ না যায়। এত টাকা পয়সা খরচ করে এসে বিশ্রাম সময় নষ্ট করা কেন? ইউরোপ আমেরিকা ট্যুরিস্টদের দেখি ভ্রমণের সঙ্গে তারা যুক্ত করে বিশ্রাম। রোদে শুয়ে থেকে বই পড়ে, বই পড়ার ফাঁকে ফাঁকে ঘুম, ঠান্ডা বিয়ারের গিলাসে চুমুক। আমি সারা দিন আমার ঘরের বারান্দায় বসে কাটাবো। এই দুঃসংবাদ শুনে নাজমা ভাবির মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি হতাশ গলায় বললেন, আমি তো সারা দিন নুহাশপল্লীর বাংলোতেই বারান্দায় বসে সময় কাটাতে পারেন। এত টাকা পয়সা খরচ করে এখানে তাহলে এসেছেন কেন? অখাট্য যুক্তি, কিন্তু লেখক চেনি যুক্তির বাইরে থাকতে পছন্দ করেন। আমি হৃদের দিকে তাকিয়ে বারান্দায় বসে রইলাম। আমার সামনে কাগজ কলম। দেশের বাইরে আমি কখনো লেখালেখি করি না। এই তথ্য জানার পরও আমি যেখানে গিয়েছি শাওন কাগজ কলম নিয়ে গেছে, আমার সামনে রেখেছে। শাওনকে খুশি করার জন্য কয়েকটি চরণ লেখার ব্যর্থ চেষ্টা করলাম। আজ দুপুরে হৃদের নিমন্ত্রণ। অতিথি আমরা কজন, পুত্র নিষাদ এবং শাওন, শাওনের লেখক স্বামী। এরপর আর মিলাতে পারছি না। গদ্য লেখক হওয়া অনেক সুবিধা, মিলানোর চিন্তা নেই। কবিতাটা হয়তো আরো কয়েক লাইন লিখতে পারতাম। তার আগে দুর্ঘটনা ঘটল। বাদর এসে টেবিল থেকে চশমা নিয়ে পালিয়ে গেল। চশমা ছাড়া আমি কাছের জিনিস দেখতে পাই, দূরের কিছু দেখি না।
এখন উপায় কি হবে? আমার হাহাকার ধ্বনি শুনে শাওন বারান্দায় এসে আমাকে আশ্বস্ত করল। সে আমার